400 বছর বয়সী শিমু নামের এই সুন্দরী মেয়েটি কোনো সাধারণ মানুষ নয়, বরং সে ছিল আত্মাদের দুনিয়ার রানী। সে অনেক বেশি পাওয়ারফুল হলেও তার পঞ্চইন্দ্রিয় কাজ করতো না, অর্থাৎ সে এই পৃথিবীর রং দেখতে পেত না, কোনো কিছু অনুভব করতে পারতো না এবং গন্ধও নিতে পারতো না। একদিন যখন সে পৃথিবীতে ঘুরতে যায়, সেখানে তার সঙ্গে সেনাপতি দুয়ানের দেখা হয়। এই সেনাপতিকে দেখে মেয়েটির মনে হয়েছিল ছেলেটির সঙ্গে তার অতীতের কোনো সম্পর্ক আছে। তার আসল পরিচয় জানার জন্য সন্দেহবশত সে ওই ছেলেটির সঙ্গে মিশতে শুরু করে। তারা দুজনই অনেক বেশি চতুর ছিল, যার কারণে তারা দুজন একে অন্যের আসল পরিচয় সম্পর্কে জেনে যায় আর এরপরে একে অন্যের দুঃখগুলোকেও বুঝতে শুরু করে, যার ফলে তারা দুজন কাছাকাছি আসতে শুরু করে। কিন্তু পৃথিবীর মানুষের আয়ু বড়জোর 100 বছর, অথচ শিমু 400 বছর পূর্ণ অতৃপ্ত আত্মা। সময়ের এই বিশাল ব্যবধান এবং নিয়তির নিষ্ঠুর পরিহাসকে তুচ্ছ করে তারা কি শেষ পর্যন্ত একে অন্যের সঙ্গে থাকতে পারবে? তাদের এই ভালোবাসা কি পূর্ণতা পাবে? যেহেতু এটা একটা বিগ বাজেটের ড্রামা এবং নায়ক নায়িকা দুজনেই অনেক ভালো অ্যাক্টিং করে, তাই ড্রামাটা খুবই সুন্দর হবে। এই ড্রামার নাম হলো লাভ বিয়ন্ড দি গ্রেভ। টোটাল 40টা এপিসোড আছে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই দেখানো হয় একটা জায়গায় অনেক মানুষ মরে পড়ে আছে আর তাদের আত্মা এরকম জেলিফিশ আকারে কোনো একটা জায়গায় যাচ্ছে। সেখানে বলা হচ্ছিল পূর্ব সাগরের মাঝখানে ফুসাং নামের একটা গাছ আছে। সেই গাছের তলদেশেই আছে ভয়েড ল্যান্ড। এটা আসলে আত্মাদের দুনিয়া, যেসব মানুষেরা মারা যায় এবং তাদের অতৃপ্ত আত্মারা এই ভয়েড ল্যান্ডে প্রবেশ করে। অনেক বছর ধৈর্য ধারণ করে কাল্টিভেশন করার পরে তারা স্পিরিটে পরিণত হয়। এই সকল স্পিরিটদের মধ্যে যে সবচেয়ে বেশি পাওয়ারফুল, সেই স্পিরিট ল্যান্ডের রাজা অথবা রানী হতে পারে। এখন আমাদেরকে এই স্পিরিট ল্যান্ডের রানীকে দেখানো হয়। তার নাম হলো হি শিমু। সে সব স্পিরিটদের উপরে হেঁটে হেঁটে নিচে আসছিল এবং সে ছিল স্পিরিট ল্যান্ডের শাসক। গত 10 জেনারেশনের মধ্যে সে সব থেকে স্পেশাল ছিল, কারণ গত 10 জেনারেশনের রাজা রানীর মধ্যে সে ছিল সব থেকে বেশি পাওয়ারফুল। শিমু পৃথিবীতে ঘুরে বেড়াতে ভালোবাসত, তাই সে মাঝে মাঝেই পৃথিবীতে যেত সেখানকার মানুষদের দুঃখ কষ্ট বোঝার জন্য। এমনই একদিন সে লিয়াংজু শহরে পৃথিবীতে ঘুরতে যায়। সেখানে আশেপাশে অবস্থা অনেক খারাপ ছিল আর এখানে বলা হচ্ছিল শিমু অনেক বেশি পাওয়ারফুল এবং স্পিরিটদের রানী হলেও তার মধ্যেও কমতি ছিল। তার পঞ্চ ইন্দ্রিয় কাজ করতো না। সে কোনো কিছুর রং দেখতে পেত না, ঘ্রাণ নিতে পারতো না, শীত গরমের অনুভূতিও নিতে পারতো না, এমনকি কোনো কিছু স্পর্শেরও অনুভূতি নেই। তার আন্টি একবার তাকে বলেছিল এক ধরনের বিশেষ তরোয়ালের মাস্টার তাকে তার এই পঞ্চ ইন্দ্রিয় ফিরিয়ে নিয়ে আসতে সহায়তা করবে। শিমু সেখানে ঘুরতে এসে দেখতে পায় আশেপাশের অবস্থা খুবই খারাপ। সেই গ্রামের সমস্ত মানুষ মারা গিয়েছে। যখন সে তাদের মাঝে দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই একটা জীবিত মানুষ তাকে ধরে বলে সে যেন তার ছেলেকে বাঁচায়। শিমু তখন তার আসল রূপ দেখিয়ে তাকে বলে, তোমার কি ভয় করছে না? তুমি আমার কাছে সাহায্য চাইছো? লোকটা তাকে দেখে প্রথমে ভয় পেলেও সে আবারও তার কাছে কাকুতি মিনতি করে বলতে থাকে সে যেন তার ছেলেকে বাঁচায়। শিমু বলে, আমার রুলস অনুযায়ী তোমাকে সাহায্য করার জন্য আমি তোমার অবসেশনটা নিয়ে নেব, তুমি কি এতে রাজি? তখন সেই লোক বলে, আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি। তখন তার কথা অনুযায়ী শিমু তার অবসেশন অবজার্ভ করে নেয়, যার ফলে লোকটা ওখানেই মারা যায়। আর সে বলে, এই লোকের ছেলের প্রতি দেখছি অনেক বেশি অবসেশন, মানুষকে বোঝা আসলেই কঠিন। এরপরে সে তার ছেলেকে ওখানে থেকে খুঁজে অনেকগুলো মানুষের স্তূপ থেকে বের করছিল। এই ছেলেটার নাম হচ্ছে চেই ইং, আর সে অনেকগুলো মানুষের মধ্যে চাপা পড়েছিল, কিন্তু সে বেঁচে ছিল। এমন সময় সেখানে লিয়াং শহরের আর্মি চলে আসে। তখনই এখানে ড্রামার নায়ককে দেখানো হয়। তার নাম হচ্ছে দুয়ান জু, আমরা তাকে দুয়ান বলে ডাকবো। সে হলো এই লিয়াং শহরের তাবাই আর্মির কমান্ডার। শিমু তাকে আসতে দেখে খেয়াল করে এই কমান্ডারের কাছে তার আন্টির বলা সেই স্পেশাল তরোয়ালটা ছিল, যেটা 300 বছর আগে তার আন্টি কোথাও হারিয়ে ফেলেছিল। কিন্তু এটাই ছেলের কাছে কিভাবে এলো তা সে বুঝতে পারছিল না। এটার রহস্য উদ্ঘাটন করার জন্য সে এখন কান্নার অ্যাক্টিং করে। এরপর সে দুয়ানের কাছে গিয়ে কান্না করতে করতে বলে তাকে এবং ওই ছেলেটিকে বাঁচানোর জন্য। দুয়ান এখন তার হাত পরিষ্কার করার জন্য একটা রুমাল দেয়। তখন সে তার হাত স্পর্শ করে বুঝতে পারে দুয়ান আসলেই একটা সাধারণ মানুষ। এমন সময় শিমুর দুর্বল লাগে আর সে বুঝতে পারে সেই যে বডিটা চুজ করেছে এই বডিটা খুবই দুর্বল। জ্ঞান হারানোর আগে সে দুয়ানকে বলে ওই ছোট ছেলেটিকে সেখানে থেকে উদ্ধার করতে, আর সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। দুয়ান তখন তাকে নিজের ক্যাম্পে নিয়ে চলে যায়। শিমুর বডি থেকে তার আত্মা আলাদা হয়ে গিয়েছিল। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তার হাতে থাকা সেই ক্রিস্টালের মাধ্যমে আবারও সে ওই মেয়ের শরীরে প্রবেশ করে। চেং নামের যে ছেলেটিকে সে উদ্ধার করে নিয়ে এসেছিল, ছেলেটি অনেক বেশি ট্রমাটাইজ ছিল, যার কারণে সে স্বপ্নে তার বাবার নাম ধরে ডাকছিল আর ভয়ে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করছিল। এটা দেখে শিমু তার দুঃস্বপ্নকে দূর করে দেয়। এরপর সে তার শিষ্য ফেঙ্গিকে স্মরণ করে আর সে তাকে বলে এখানে এসে কিভাবে সে রহস্যজনকভাবে ওই স্পেশাল তরোয়ালটা খুঁজে পেয়েছে। কিন্তু এই তরোয়ালের মাস্টার অনেক ইয়াং এবং সাধারণ একটা মানুষ, তাই সে ফেঙ্গিকে বলে ওই ছেলেটির ব্যাপারে খোঁজ খবর নিতে। কিছুক্ষণ পরে তাদের জন্য একজন খাবার নিয়ে আসে। সেখানে নিজের নাম জিয়াও বলে পরিচয় দেয় আর ওই ছেলেটিকে তার ভাই বলে। মেয়েটি এখন তাদের দুজনকে অনেক সন্দেহ করছে
করছিল, কিন্তু শিমুর লজিকের কাছে সে পেরে ওঠে না আর ওখানে থেকে চলে যায়। এরপরে ওই ছেলেটি খাবার খাচ্ছিল আর শিমুকে বলছিল সে কেন খাচ্ছে না। শিমু বলে, আমি যাই খাই না কেন আমার মুখে যাওয়ার পরে আমি কোনো টেস্ট পাই না। এটা বলে সে ওই খাবারটা ছেলেকে দিয়ে দেয়, যার ফলে ছেলেটা তো অনেক বেশি খুশি হয়ে যায়। চেং বুঝে ফেলেছিল এই মেয়েটি যেহেতু তাকে বাঁচিয়েছে তাই তাদের দুজনকে একসঙ্গেই থাকতে হবে। পরদিন সকালে তারা দুইজন কবরস্থানে যায়। যেহেতু যুদ্ধে অনেক মানুষ মারা গিয়েছে এজন্য আশেপাশে অনেক বেশি কবর খোঁড়া হচ্ছিল এবং সবাই কান্নাকাটি করছিল। চেং তার বাবার জন্য কবর খোঁড়ার চেষ্টা করলে এক ইশারাতেই শিমু কবর খুঁড়ে ফেলে। এরপরে তার বাবাকে কবর দেওয়া শেষ হলে সে ওখানে বসে বসে কান্না করছিল। তাদের রীতি অনুযায়ী মৃত মানুষের সম্মানে এক ধরনের কাগজ ওড়াতে হয়। শিমু যখন সেই কাগজগুলো ওড়ায় তখন সে তার ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে সেই সব কাগজগুলোকে প্রজাপতিতে পরিণত করে দেয়, যার ফলে সেই কাগজগুলো প্রজাপতির মতো উঠতে শুরু করে, যেটা দেখে চেং অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে সেখানে থাকা সকল মানুষের মন ভালো করার জন্য সে এগুলোকে চারিদিকে ছড়িয়ে দেয়। এটা দুয়ান দেখতে পায় এবং বেশ অবাক হয়। সেখানে কিছু লোকেরা একটা মহিলার সঙ্গে ঝামেলা করছিল, এটা দেখে দুয়ান সেখানে যায়। তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, কিন্তু শিমু ইচ্ছে করে তাদের মধ্যে লড়াই বাঁধিয়ে দেয়, এটা দেখার জন্য যে দুয়ান সেই তরোয়াল আসলেই চালাতে পারে কিনা, সে আসলে এটার মাস্টার কিনা। কিন্তু দুয়ান তরোয়াল না চালিয়ে তাদেরকে কুপকাত করে দেয় আর সেখানে থেকে চলে যেতে থাকে। তখন শিমু আর তার ভাই মিলে তার সঙ্গে গিয়ে দেখা করে আর গতকাল রাতে তাদেরকে বাঁচানোর জন্য সে তাকে ধন্যবাদ জানায়। একই সাথে সে তার নাম জানতে চায়। ছেলেটি এখন তার একটু আগে করা ম্যাজিকের ব্যাপারে প্রশংসা করে আর এরপরে সে নিজের নাম বলে যে সে হলো জেনারেল দুয়ানজুন। এসব কথা শেষে তারা চলেই যাচ্ছিল, তখনই তাদের দিকে একটা তীর আসে। দুয়ানজুন প্রথমে এটা থেকে বাঁচলেও শিমু ইচ্ছে করে তার দিকে তীরটা আবারও ফেলে, যার ফলে দুয়ানজুন এখন তার সেই তরোয়াল ব্যবহার করে, যেটা দেখে সে অনেক অবাক হয়ে ভাবতে থাকে এই স্পেশাল তরোয়ালটা আসলে এই ছেলেকে নিজের মাস্টার হিসেবে মেনে নিয়েছে। সে আসলে কে, তার আসল পরিচয় তাকে জানতেই হবে। সে কি আসলে এই তরোয়ালের যোগ্য, এসব কিছু ভাবছিল আর সেখানে দিয়ে যাচ্ছিল। তখনই তুষার পড়তে শুরু করে। এটা দেখে শিমু চেং এর কেয়ার করে বলছিল তার ঠান্ডা লেগে যাবে। এমন সময় দুয়ান তার মাথায় নিজের ক্যাপ পরিয়ে দেয় আর তাকে বলে, আপনার ঠান্ডা লেগে যাবে, নিজের খেয়াল রাখবেন। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। কিন্তু তার এই কেয়ারে শিমুর অনেক স্পেশাল ফিল হয়। এরপরেই সে আবার ভাবতে থাকে কি অদ্ভুত তাই না, সে কোনো স্পর্শ, গন্ধ, রং কোনো কিছুই ফিল করতে পারে না। জীবন এবং মৃত্যু দুইটাই তার কাছে সমান মনে হয়। সেই দিন রাতে দুয়ানজু তার বন্ধুদের সঙ্গে প্ল্যান করছিল কিভাবে এই যুদ্ধে শত্রুদেরকে হারানো যায়। অন্যদিকে শিমু বাড়ির ছাদে বসে ফেঙ্গিকে আবারও ডাকে আর তার কাছে থেকে তার ডিটেলস জানতে চায়। ফেঙ্গি জানায় দুয়ানজু অনেক শিক্ষিত পরিবার থেকে বিলং করে, তার বাবা একজন স্কলার ছিল আর সেও একজন বড় মাপের স্কলার ছিল। এটা শুনে শিমু বলে সে যদি এত বড় মাপের স্কলার হয় তাহলে সে এই পদে কেন চাকরি করছে, তাহলে তো তার রাজসভায় অফিসিয়াল চাকরি করার কথা ছিল, এখানে সে নিজের প্রাণ বাজি রেখে বর্ডারে কেন কাজ করবে। এই বিষয়টার উত্তর ফেঙ্গি দিতে পারে না। তখন সে বলে যাই হোক, সে যেভাবে নিজের প্রাণের বাজি রেখে লড়াই করছে তাতে মনে হয় না সে বেশি দিন টিকতে পারবে, আর সে যখন মারা যাবে আমি তার কাছে থেকে সেই স্পেশাল তরোয়ালটা নিয়ে নেব, তাহলেই আমি আমার পঞ্চ ইন্দ্রিয় ফিরে পাবো। এটা বলেই সে অনেক খুশি হচ্ছিল। তখনই নিচে দিয়ে কিছু গার্ডস যাচ্ছিল আর ওপরে থেকে বরফ পড়ে। তখন তারা উপরে তাকিয়ে দেখে কেউ নেই, কারণ ওপরে শিমুর আত্মা ছিল যাকে আশেপাশের কেউ দেখতে পাচ্ছিল না। এদিকে চেংকে দেখতে পাই, সে আবারও ভয়ঙ্কর স্বপ্ন দেখে জেগে ওঠে আর আশেপাশে তার বোনকে দেখতে পায় না, তাই সে বেরিয়ে যায়। কিন্তু বাইরে যাওয়ার পরে তাকে একটা দুষ্টু স্পিরিট অ্যাটাক করে দেয়। অন্যদিকে দুয়ানের ওপরে কিছু লোকেরা যখন হামলা করে দেয় শিমু তখন ওপরে থেকে এই সব কিছু দেখছিল। তাদের মধ্যে লড়াই হচ্ছিল। একসময় শিমুর দিকে একটা চাকু এলে সে অন্যদিকে ফেলে দেয়। এটা আবার দুয়ানজু খেয়াল করে ফেলে। তার মনে হচ্ছিল সামনে কেউ আছে। সামনে আসলে শিমু তার জাদু লাঠিতে বসে তাকে দেখছিল। যখন সে এটা অনুমান করে তার দিকে তরোয়াল ধরে তখন তার জাদুর লাঠি ভয় পেয়ে সেখানে থেকে চলে যায়। শিমু তখন এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর সে দুয়ানের সামনে চলে যায়, কিন্তু দুয়ান তাকে দেখতে পায় না। সে এখন বলতে থাকে দেখি তুমি আসলে এই তরোয়ালের কতটা যোগ্য। এটা বলেই সে তার উপরে অ্যাটাক করে, যার ফলে দুয়ান বরফে জমে যাচ্ছিল। অন্যদিকে একটা স্পিরিট চেংকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখনই সেখানে সৈন্যরা এসে তাকে বাঁচানোর চেষ্টা করে আর সেই ডাইনির সঙ্গে তাদের ফাইট হতে শুরু করে। চেং তখন চিৎকার করে শিমুকে ডাকে। এটা দেখে শিমু বলে এই ছেলেটা আসলেই একটা সমস্যা। এটা বলে সে দুয়ানকে ছেড়ে দেয় আর তাকে বাঁচাতে চলে যায়। শিমু এখন ওই ডাইনিকে দূর থেকে জব্দ করে ফেলে। তখন সেই ডাইনি তাকে দেখে ভয়ে সেখানে থেকে পালিয়ে যায়। মেং এটা কিছুটা খেয়াল করে আর তাকে একটু সন্দেহ করতে থাকে। শিমু যখন চেং এর কাছে যায় এবং কান্নাকাটির নাটক করে তখন মেং তাকে একটু সন্দেহ করে। এই বিষয়টাকে এড়ানোর জন্য শিমু তাকে বলে তুমি দুয়ানকে পছন্দ করো তাই না, আমিও তাকে পছন্দ করি, ভেবো না আমি তাকে তোমার কাছে থেকে ছিনিয়ে নেব না। তখন তো সে অনেক বেশি রেগে যায়। তখন শিমু বলে আসলে তাকে তুমিও পাবে না আর আমিও পাবো না, শুধু শুধু এটা নিয়ে ঝগড়া করার কি দরকার। এটা নিয়ে তো মেং অনেক বেশি বিরক্ত হয়ে যায়, তার সঙ্গে আর কোনো কথাই বলে না। তখন তারা দুইজন সেখানে থেকে চলে যায়। শিমু এখন যায় সেই স্পিরিটের কাছে। সে নিজের জাদুর লাঠিতে ঝুলে সেই স্পিরিটের তথ্য বের করে। এই স্পিরিট শানলিং টেম্পলের আর সে বাচ্চাদেরকে বেশি পছন্দ করে। এখন সে গুয়ান হুয়াই নামের একজন বৃদ্ধ লোককে ডাকে আর তাকে বলে তাদের রাজ্যের নিয়ম অনুযায়ী
অনুযায়ী 10 বছরের নিচে বাচ্চাদেরকে ধরা অপরাধ, এটা কি সে তাদেরকে শেখায়নি? এটা শুনে সেই বৃদ্ধ লোকটা ফেং চাংকে ডাকে, যে কিনা শানলিং টেম্পলের ইনচার্জ ছিল। সবকিছু জানার পরে এবং মেয়েটিকে দেখার পরে সে এখন শিমুকে রিকোয়েস্ট করে সে যেন এই মেয়েকে এইবারের মতো ক্ষমা করে দেয়। কিন্তু শিমু অনেক বেশি কঠোর ছিল, সে এদের অপরাধকে একদমই মাফ করবে না। তাই সে তাদের নিয়ম মতো এই মেয়েটিকে শাস্তি দিতে বলে আর সেখানে থেকে চলে যায়। সে চলে যাওয়া মাত্রই চাং মিস্টার গুয়ান হোয়ের পা ধরে রিকোয়েস্ট করতে থাকে তাদেরকে যেন ছেড়ে দেয়, কিন্তু তিনি বলে আমার বয়স 3000 বছর, কিন্তু শিমুর বয়স মাত্র 400 বছর। তারপরেও সে স্পিরিট ল্যান্ডের প্রায় 30% লোকদেরকে মেরে ফেলেছে। গত 10 জেনারেশনের মধ্যে সে সব থেকে শ্রেষ্ঠ শাসক, তাকে আমি অবজ্ঞা করতে পারবো না। এদিকে শিমু এখন তার সেই জাদুর লাঠিকে বলছিল, গত 400 বছরে আমি তোমাকে কখনোই এত ভয় পেতে দেখিনি। আমি তো জানতাম তুমি স্পিরিট ল্যান্ডের মধ্যে সব থেকে পাওয়ারফুল টুলস। এটা শুনে সেই লাঠি ইশারায় কিছু একটা বলে, যেটা শুনে শুধু শিমুই বুঝতে পারে। পরদিন সকালে মিস্টার হানকে দেখানো হয়। সে দুয়ানজুর সঙ্গে মিলে কাজ করে। সে তাকে তাদের শত্রুপক্ষের ব্যাপারে খোঁজ খবর জানাচ্ছিল। অন্যদিকে শিমুকে দেখি সে ওইখানে থাকা সকল বাচ্চাদেরকে ভূতের গল্প বলে শোনাচ্ছিল, যার কারণে বাচ্চারা অনেক বেশি ভয় পেয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে দুয়ানজু এসে দূর থেকে সব কিছু দেখে হেসে ফেলে। সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে শিমুর বলা কাহিনীগুলো শুনছিল। এরপরে যখন সে ওখানে যায় তখন শিমু তাকে সম্মান জানায়। তারা দুইজনই যখন একসঙ্গে সম্মান জানায় তখন বাচ্চারা তাদেরকে দেখে হাসছিল আর লাফাচ্ছিল, আর এটা বলছিল যে তারা দুইজন বিয়ের নিয়ম অনুযায়ী একে অন্যকে কুর্নিশ করছে, তাদের বিয়ে হয়ে গিয়েছে। এসব কিছু দেখে তো তারা অবাক হয়ে যায়। সে এখন দুয়ানকে ভেতরে যেতে বলে আর ওই বাচ্চাগুলোকে আবারও ভয় দেখিয়ে সেখানে থেকে চলে যায়। ভেতরে গিয়েও তার নজর দুয়ানের তরোয়ালেই টিকেছিল। এই জিনিসটা দুয়ান খেয়াল করে। সে তাকে জিজ্ঞাসা করে শুরু থেকেই সে দেখছে এই মেয়েটির তার তরোয়ালের প্রতি খুব বেশি ইন্টারেস্ট। তখন শিমু বলে, হ্যাঁ, আপনার এই তরোয়াল আমার খুবই ভালো লাগে। আমি জানতে চাই আপনি এটা কোথায় পেয়েছেন। তখন সে বলে, এটা অনেক লম্বা একটা কাহিনী। আমি যখন নান্দো শহরের ব্রিজের উপরে দিয়ে যাচ্ছিলাম তখন একজন বৃদ্ধ লোকের সাথে আমার দেখা হয়। তখন তিনি আমাকে বলেছিলেন আমার শরীরে যে শক্তি আছে এবং শরীরের গঠন অন্যদের থেকে একদম আলাদা, যার কারণে এই তরোয়ালটা তার প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়েছে। এজন্য তিনি তাকে এই তরোয়াল উপহার হিসেবে দিয়েছেন। এমনকি এটাও বলেছেন যে এই তরোয়াল নাকি তাকে একসময় ইমর্টাল হতেও সাহায্য করবে। তবে তার এগুলো কাহিনী শুনে শিমুর খুব একটা বিশ্বাস হয় না। যাই হোক, দুয়ানজু এখানে তার কাছে থেকে একটা সাহায্যের জন্য এসেছে। শিমু যেহেতু জাদুবিদ্যা জানে এবং আবহাওয়া সম্পর্কেও তার একটু জ্ঞান আছে, তাই আগামীকালকের আবহাওয়া সম্পর্কে সে শিমুর কাছে জানতে চায়। এটা আগামীকালকে তার সৈনিক বাহিনীর জন্য জানা প্রয়োজন। শিমু তাকে বলে, ঠিক আছে, আমাকে তাহলে সিটি ওয়ালের উপরে নিয়ে চলুন, তাহলে আমি দেখে জানাচ্ছি। আপনি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবেন? আসলে সিটি ওয়ালে সাধারণ কেউ প্রবেশ করতে পারে না, তাই বিষয়টা গ্রহণযোগ্য না হলেও দুয়ানজু রাজি হয়ে যায়। এটা শুনেই চেং ভিতরে প্রবেশ করে। সে যেহেতু তাদের কথা শুনে ফেলেছিল তাই সে দ্রুত শিমুর জন্য কাপড় এবং একটা চকলেট প্যাকেট করে দেয় যেন তারা দ্রুত বের হতে পারে। এটা দেখে শিমু একটু অবাক হয়, কারণ চেং তাদের দুজনকে একসঙ্গে দেখতে পছন্দ করছিল। এবার সিটি গেটের সামনে গিয়ে শিমু আবারও ঢং করতে শুরু করে। সে বলে, এত উপরে আমি উঠতে পারবো না, আমার পা ব্যথা করছে। কিন্তু দুয়ানজু তার জন্য আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল। সে তাকে বাহনে করে উপরে তোলার ব্যবস্থা করে। যখন সে উপরে যায় তখন বাতাসগুলো তার চোখে পড়ছিল। চারিদিকে সাদা কালো ছিল, কারণ সে কোনো কিছুরই রং দেখতে পায় না। সে এখন এই বাতাসগুলোকে সাদা রঙের সাথে তুলনা করে। তখন সে বলে, হ্যাঁ, ঠিকই বলেছেন, বাতাসের রং একদম আমার এই সাদা ড্রেসের মতো। যেটা শুনে সিমো বলে, হ্যাঁ, আর এটা শুনেই দুয়ানের খটকা লাগে, কারণ তার ড্রেস তো সাদা নয়, এটা তো নীল রঙের। সিমু তাকে বলে, আপনি মারা যাওয়ার পরে আপনার এই তরোয়ালের অনেক খেয়াল রাখবো আমি, আর আপনার মৃত্যুর পরে আপনার মনের একটা ইচ্ছাও পূরণ করব। যেটা শুনে দুয়ান বলে, তুমি এমন ভাবে বলছো যেন আমি এখনই মারা যাব। সিমু বলে, হ্যাঁ, কারণ তুমি আমাকে এখানে বাতাস অবজার্ভ করার জন্য নিয়ে এসেছো যেন কালকে তুমি গুয়ানহি নদী পার করে সুয়োঝু রাজ্যে অ্যাটাক করতে পারো, আর সেই রাজ্য জয় করা তোমার জন্য এত সহজ হবে না। তার এই দূরদর্শিতা দেখে সে ইমপ্রেস হয়ে যায়, কারণ সিমু একদম সঠিক গেস করেছে। সে এখন আবারও দুয়ানের কাছে তার শেষ ইচ্ছে জানতে চায়। তখন দুয়ান তাকে বলে, আমার শেষ ইচ্ছে হলো যেই 17টা রাজ্য বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গিয়েছে সেই সবগুলোকে একত্র করা এবং আবারও গ্রেট লিয়াং রাজ্য প্রতিষ্ঠা করা। যেটা শুনে সিমু হেসে বলে, এইসব কিছু প্রাকৃতিক নিয়মেই হচ্ছে, এগুলোর জন্য এত স্ট্রাগল করার কি দরকার। তখন দুয়ান বলে, যদি এটাকে এমনিতেই ছেড়ে দিই তাহলে বিষয়টা সমুদ্রের পাশে থাকা সেই বালির প্রাসাদের মতো হবে। আপনা আপনি সমুদ্রের ঢেউ এসে এটাকে ভেঙে দেবে, কিন্তু আমি এটাকে ভেঙে যেতে দিব না। আমি অবশ্যই আমাদের দেশকে বাঁচাবো, আর তুমি যদি পারো আমাকে সাহায্য করো। সিমু চুপচাপ তার এই কথাগুলো শুনে। এরপরে তারা দুজন ফিরে যাচ্ছিল। সিমু চেঙের দেওয়া সেই সুগার চকলেট ভেঙে দুয়ানকে খেতে দেয়।
তারা দুজনেই যখন এটা খাচ্ছিল দুয়ান তখন তাকে বলে এই চকলেট অনেক বেশি মিষ্টি। শিমু তো টেস্ট বোঝে না, তাই সে বলে আমার কাছেও এমনটাই লাগছে। যেটা শুনে দুয়ান আবারও অবাক হয়। যখন সে বাড়িতে ফিরে যায় তখন চেং তাকে একটা কেক খেতে দেয়। এই কেকটা অনেক মিষ্টি এবং গরম ছিল। যখন চেং সেই কেক খাচ্ছিল শিমু তাকে জিজ্ঞাসা করে সে তাকে যেই চকলেট দিয়েছিল সেটা কেমন মিষ্টি। চেং তখন বলে সেটা খুব একটা মিষ্টি না, এই কেক তার থেকে বেশি মিষ্টি। এটা শুনেই শিমুর খটকা লাগে আর সে তাকে জিজ্ঞাসা করে দুয়ান আজকে কি রঙের পোশাক পরেছিল। তখন সে বলে নীল রঙের। এখন শিমু বুঝতে পেরে যায় যে দুয়ান অলরেডি তাকে সন্দেহ করে ফেলেছে, আর এটাও বুঝতে পারে যে দুয়ান আসলে কতটা চালাক। এদিকে দুয়ান যে একটা বাচ্চার খেলনা বল এগিয়ে দেয়। বাচ্চাটি তার এত খুশির কারণ জানতে চাইলে সে বলে আজকে আমি একটা বন্ধুর সঙ্গে দেখা করেছি। সে বাতাস দেখতে পায় কিন্তু সে কোনো রং দেখতে পায় না, কোনো টেস্ট বোঝে না, এমনকি ঠান্ডা গরমের অনুভূতিও নেই। হয়তো তার পঞ্চেন্দ্রিয় কাজ করে না। এটা শুনে বাচ্চাটা বলে সে তো তাহলে ভয়ঙ্কর। কিন্তু দুয়ান বলে না, সে ভয়ঙ্কর না, আমার মনে হয় সে অনেক ইন্টারেস্টিং। এটা শুনে বাচ্চাটি সেখানে থেকে ভয় পালিয়ে যায়। কিছুক্ষণ পরে কমান্ডার উ তার সঙ্গে দেখা করতে আসে। লোকটা দুয়ানের উপরে অনেক রেগে প্রাসাদের ভেতরে যাচ্ছিল, যেটা দেখে চেং শিমুর কাছে যায় আর বলে একটা লোককে দেখলাম, সে মনে হয় দুয়ানের সঙ্গে মারামারি করবে। এটা শুনে সে হাসে আর বলে তুমি কি মারামারি দেখতে চাও। এটা বলেই সে তাকে নিয়ে তাদের বাড়ির ছাদে চলে যায় এবং ইনভিজিবল হয়ে যায়, যার কারণে তাদেরকে কেউ দেখতে পাবে না। প্রথমে চেং একটু ভয় পেলেও শিমু তাকে ভরসা দেয়। তখন সে ওখানে বসে বসে এসব কিছু দেখতে থাকে। এখানে তাদের দুজনের মধ্যে তাবাই আর্মির ক্ষমতা বিষয় নিয়ে অনেক তর্ক হচ্ছিল। দুয়ানজু বলে সে তাদের আর্মিকে সঠিক গাইড করছিল, কিন্তু মিস্টার উ এই সব কিছুকে নষ্ট করে দিচ্ছে। দুয়ান সবকিছুর ক্রেডিট পাচ্ছে দেখে সে অনেক রেগে যায় আর বলে ঠিক আছে তাহলে একটা ফাইট হয়ে যাক, যে জিতবে সে এখন থেকে এই আর্মির অধিকার নেবে। তখন তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। শিমু তাদের দুজনের ফাইট অনেক মনোযোগ সহকারে দেখছিল আর বুঝতে পারছিল দুয়ান আসলেই অনেক চতুর। তার ফাইটিং স্কিলগুলো অনেক বেশি স্মুথ, বিশেষ করে তার চোখ, সে সবকিছুর উপরে নজর রাখছে। এটা দেখে সে এখন দূর থেকে মিস্টার উ কে সাহায্য করার চেষ্টা করছিল আর তাদের ফাইট অনেক বেশি এনজয় করছিল। তারপরেও দুয়ানকে সে হারাতে পারে না। শিমু এখন তার মারামারি করার দক্ষতা দেখে এটা বুঝতে পারে সে কখনোই রয়্যাল ফ্যামিলি থেকে হতে পারে না, কারণ এত বেশি স্কিল তখনই অর্জন করা সম্ভব যখন সে অনেক মানুষকে মারবে এবং এইসব ফাইট শেখার জন্য অনেক বেশি পরিশ্রম করবে। যাই হোক, দুয়ান এখন মিস্টার উকে খুব সহজেই এখানে হারিয়ে দেয় আর এরপরে সে ছাদের উপরে ঠিক ওই জায়গায় তাকায় যেখানে শিমু এবং সেই বাচ্চাটা বসেছিল, যেন সে তাদের দুইজনকেই দেখতে পাচ্ছে। এটা দেখে তো শিমু অনেক অবাক হয়ে যায় আর এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ড্রামাটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। নেক্সট পার্টের জন্য কমেন্ট করো, তাহলে দ্রুতই নেক্সট পার্ট নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।